সবাইকে স্বাগত জানাই হরর টাইম চ্যানেলের এক নতুন সিরিজে, যে সিরিজের নাম পাণ্ডব গোয়েন্দা। আপনারা যে সিরিজটি সহযোগিতা করেন, তাহলে আমি সিরিজটিকে আরও এগিয়ে নিয়ে যাব। আর এর সঙ্গে সহযোগিতা থাকলে আমি আরও অন্যান্য ধরনের গল্প এই চ্যানেলে আনবো। সেই জন্য ভাবছি এই চ্যানেলটির নাম এখন চেঞ্জ করা যাক। তো কী নাম রাখা যাক তা আপনার নিচেরা কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়ি শুরু করা যাক পাণ্ডব গোয়েন্দার প্রথম খণ্ডের প্রথম অভিযান। বাবলু, বিলু, ভম্বল তিনটি ছেলে, বাচ্চু বিচ্ছু দুটি মেয়ে, এই নিয়ে ওরা 5 জন। আর ওদের সঙ্গে আছে কালো একটি দেশি কুকুর, নাম পঞ্চু। কুকুরটির এক চোখ কানা বলে ওকে ওরা কানা পঞ্চু বলে, আর লোকে ওদের বলে পঞ্চপাণ্ডব। এই 5টি ছেলে মেয়ে এবং ওই কালো কুকুরটি একজোটে সর্বত্র ঘুরে বেড়ায়। এই কজনে কেউ কাউকে ছাড়া থাকে না, যেমনি দস্যি, যেমনি ডানপিটে, আর তেমনি পড়াশোনায়। গ্রীষ্মের ছুটির এক দুপুরে ওরা 5 জনে পঞ্চুকে নিয়ে মিত্তিরদের বাগানে ঘুরে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে পোড়া ভাঙা একটা বাড়ির কাছে এসে থমকে দাঁড়ালো ওরা। বাড়িটা দোতলা, একদিকে ছাদ নেই, একদিকে দেওয়াল ধসে পড়েছে, একদিকে ছাদে ছোট বড় বট গাছ, অশ্বত্থ গাছ ইত্যাদি গজিয়েছে। বাড়ির ভেতর আর বাইরেটার ঘন ঘাস, আগাছা ইত্যাদি বন হয়ে আছে। একটা মস্ত গুলঞ্চ গাছ তার শাখা প্রশাখা নিয়ে ঝুঁকে আছে বাড়ির ভাঙা দালানের গায়ে। ওরা 5 জন সেইখানেই এসে বসলো। বাবলু প্যান্টের পকেট থেকে বার করলো 2টো কাঁচা আম। বিলুর সঙ্গে ছিল নুন আর লঙ্কা। বোম্বলের কাছে ছিল ছোট একটা ছুরি। তাই দিয়ে আমটাকে কুচি কুচি করে কেটে নুন লঙ্কা মাখিয়ে বেশ জুৎসই একটা চিজ করে ফেললো ওরা। বাচ্চু আর বিচ্ছু মেয়ে দুটি নেহাতি ছোট বলে ওরা শুধু চেয়ে চেয়ে দেখতে লাগলো। যখন ভাগ হলো তখন সবারই ভাগে সমপরিমাণ পড়লো। বাচ্চু বিচ্ছু ছোটো বলে যে ওদের ভাগে কম পড়লো তা কিন্তু হলো না। আমের কুচি খেয়ে বিলু আর ভম্বল সেই আঁকা বাঁকা গুলঞ্চ গাছের ডালে উঠে ঠেস দিয়ে বসে রইল। বাচ্চু বিচ্ছু শুয়ে গড়াগড়ি দিতে লাগলো ঘাসের ওপর। আর বাবলু করলো কি, পঞ্চুর সামনেকার পা দুটো ধরে তাকে নিয়ে নানান রকম কেরামতি করতে লাগলো। পঞ্চুর সঙ্গে খেলা করতে করতে বাবলুর মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো। যেই না আসা অমনি বাবলু নিজের মনে হাতে টুসকি মেরে চেঁচিয়ে উঠল, দ্যাটস আইডিয়া। বিল্লু ভম্বল টুপটাপ করে গাছ থেকে ডাল নেমে পড়ল। বাচ্চু বিচ্ছু শোয়া অবস্থায় ফেলে রেখে গায়ের ধুলো জেরে উঠে বসলো ঘাসের ওপর। পঞ্চু তাকালো বাবলুর মুখের দিকে। বিলু বলল, কিসের আইডিয়া রে বাবলু? বাবলু চোখ দুটো উজ্জ্বল করে বলল, একটা চমৎকার প্ল্যান এসছে মাথায়। ভম্বল বলল, কিসের প্ল্যান? অ্যাডভেঞ্চারের। বিল্লু বলল, মাথা খারাপ নাকি? এই মিত্তিরদের বাগানে বসে অ্যাডভেঞ্চার করা যায় নাকি? সাহস থাকলেই ঠিক যায়। ভম্বল বলল, তাছাড়া অ্যাডভেঞ্চারের একটা পরিবেশ তো চাই। পরিবেশ তৈরি করে নেবো। কী করে নিবি? যেখানেই রহস্যের গন্ধ পাবো সেখানেই ছুটে যাবো আমরা। বাচ্চু বিচ্ছু বলল, কাজটা কিন্তু খুব কঠিন। বাবলু বলল, হোক কঠিন, চেষ্টা তো করব। বিলু বলল, এ তাহলে এক ধরনের শখের গোয়েন্দাগিরি হবে, কি বল? ঠিক তাই। ভম্বল বলল, মন্দ নয়, দেখাই যাক না একটু চেষ্টা করে। বিলু এতক্ষণ চুপ করে থেকে হঠাৎ উৎসাহিত হয়ে বাবলুর পিঠ চাপড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, লেগে পড়, জয় মা কালী। আর তার ওপর তুই আমাদের লিডার, তখন আর ভাবনা কি। বাচ্চু বিচ্ছু বলল, ওহ কি দারুণ মজা। ভম্বল আনন্দে চেঁচিয়ে উঠল, 3 cheers ফর বাবলু। সবাই সমস্বরে বলে উঠল, হিপ হুররে, হিপ হিপ হুররে। পঞ্চু অমনি আনন্দে ডেকে উঠল। বাবলু পঞ্চুকে জড়িয়ে ধরে বলল, তুই আমাদের দলের থেকে সাহায্য করবি, পারবি তো? পঞ্চু আবার ডাকলো। বাবলু বলল, এবার কিন্তু আমাদের এই গ্রুপটার একটা নাম দিতে হবে, এবং এই বাগানে, এই পুরো বাড়িতেই ভেতরে ঘাঁটি হবে আমাদের। বিলু বলল, কী নাম দিবি দলটার? ভম্বল বলল, সবাই যখন আমাদের পঞ্চপাণ্ডব বলে ডাকে, আমাদের দলের নামও তাই হবে, পঞ্চপাণ্ডব অ্যান্ড কোং। বাবলু বলল, তুই একবারে রাম বুদ্ধু, অ্যান্ড কোং আবার হয় নাকি? বাবলু বলল, তুমি বলো বাবলুদা। বিচ্ছু বলল, শুধু পঞ্চপাণ্ডব নামটা কেন? বাবলু বলল, না, নামটাকে আর একটু মডার্ন করতে হবে, আমাদের দলের নাম হবে পাণ্ডব গোয়েন্দা। বাচ্চু বিচ্ছু চেঁচিয়ে বলল, ওয়ান্ডারফুল। ভম্বল বলল, আমি এক্ষুনি আমাদের পাড়ার ঘেঁচাদাকে দিয়ে একটা সাইনবোর্ড করিয়ে আনছি, যাতে লেখা থাকবে আমাদের দলের নাম পাণ্ডব গোয়েন্দা। বাবলু বলল, সেই ভালো, আজ থেকেই তাহলে আমাদের কাজ শুরু হয়ে যাক। ভম্বল, তুই সাইনবোর্ড তৈরি করে যা, আমরা কতক্ষণে ঘরটা পরিষ্কার করে ফেলি। ভম্বল চলে গেল। বিলু বলল, ঘর তো পরিষ্কার করবি, কিন্তু একটা ঝাঁটা তো চাই, তারপর জল ছিটাবার জন্য একটা চাই বালতি। বাবলু বলল, ঝাঁটা না হলেও চলবে, কালকা সন্ধ্যে ঝাড় দিয়ে ঝাঁটা বানিয়ে নেবো, কিন্তু বালতি কোথায় পাবো? বিচ্ছু বলল, আমাদের পলিথিনে বালতিটা নিয়ে আসবো বাবলুদা। বাচ্চু বলল, কী করে আনবি, মা যদি দেখতে পায়? সে আমি ঠিক নিয়ে আসবো লুকিয়ে। এই বলে বিচ্ছু চলে গেল। তখন বাচ্চু বলল, দেখ না, মায়ের হাতে যদি একবার ধরা পড়ে তাহলে আর রক্ষে নেই। ততক্ষণে বাবলু, বিলু আর বাচ্চু ঘর পরিষ্কার করার কাজে লেগে গেছে। একটু পরে বিচ্ছু বালতি নিয়ে ফিরে এলে সেই বালতি করে পাশের পুকুরের জল এনে ঘরমা ছেটানো হলো। ভম্বলও ফিরে এলো 2 ঘন্টা পরে। ওরাতে চমৎকার একটা সাইনবোর্ড, যাতে লেখা পাণ্ডব গোয়েন্দা। সেই বোর্ডটা ওরা ভাঙা বাড়ির দেওয়ালে পেরেক ঠুকে লাগিয়ে দিল। দেখতে দেখতে সন্ধে হয়ে এলো। কাজে ওরা আর কেউ রইল না সেখানে। পঞ্চুকে নিয়ে যে যার বাড়ি ফিরে গেল।
রাত্রিবেলা বাচ্চু আর বিচ্ছু পাশাপাশি শুয়েছিল। দুজনেই ঘুমোচ্ছিল অঘোরে। এমন সময় গুমোট গরমে হঠাৎ ঘুম ভেঙে গেল বাচ্চুর। বিছানায় শুয়ে তাই এপাশ ওপাশ করতে লাগলো। দুপুরবেলার ঘটনাগুলো মনে আসতে লাগলো সব। হঠাৎ মনে পড়লো, আরে পলিথিনের বালতিটা তো সেই ভাঙা বাড়ির ভেতরেই ফেলে রেখে এসেছি, সেটা তো আনা হয়নি। মনে পড়তেই বুকটা ধড়াস করে উঠল। কেননা কাল সকালে যখন বালতির খোঁজ পড়বে তখন যদি মা বালতি না পায় তাহলেই সব ফাঁস হয়ে যাবে। আগে তো দুমদাম করে ঘা কতক লাগিয়ে দেবে ওকে, তারপরে অন্য কথা। বিচ্ছু যে কী করবে ভেবে পেল না। পাশ ফিরে দেখলো বাচ্চু অঘরে ঘুমোচ্ছে। রাত এখন কতই বা কে জানে। বিচ্ছুর মনে হলো বাচ্চুকে একবার ডাকে, কিন্তু কেন কে জানে ওর এই আরামের ঘুমটা নষ্ট করতে খুব মায়া হলো। তাই বারবার উসকুস করতে লাগলো। তারপর একবার ডাকবো কি ডাকবো না ভাবতে ভাবতে মৃদু একটা টিপনি দিয়ে ডেকেই ফেললো বিচ্ছু, এই দিদি দিদি। বাচ্চু ঘুম ঘুরে উঠল। শোন। বাচ্চু ঘুম ভেঙে গেল। তবু সে তন্দ্রা জানানো গলায় বলল, কী হয়েছে বল তো। শোন না ভালো করে। বাচ্চু বিরক্ত হয়ে বলল, বল না কি বলছিস। আরে একটা খুব ভুলে গেছে রে। বাচ্চু এবার চোখ মেলল। কী হয়েছে? বালতিটা সেখানেই পড়ে আছে, নিয়ে আসা হয়নি। ঘুম ঘোরের ক্ষণিক জন্য কেটে গেল বাচ্চুর। বলল, কি হবে তাহলে? তুই বল না কী হবে। মা সকালবেলা বালতি না দেখতে পেলে আমাকেও শেষ করে ফেলবে। তাছাড়া মায়ের রাগ জানিস তো, আগে মেরে দেবে দুমদাম। মারবার আগেই তুই খেতে ফেলবি, হ্যাঁ? তাহলে বিচ্ছু কিছু হবে না বলে পাশ ফিরে শুলো বাচ্চু। বিচ্ছু বলল, বালতিটা যদি কেউ চুরি করে নিয়ে যায়? যাই যাবে, যেমনি নিয়ে গেছিস তুই, বুঝবি এবার ঠেলা, আমি কিছু বলবো না। বিচ্ছুর খুব ভয় হলো এবার। সে ভয়ে ভয়ে বলল, তুই একবার যাবি রে আমার সঙ্গে দিদি। বাচ্চু অবাক হয়ে বলল, কোথায়? সেইখানে। তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? এই রাত্রে সে এখানে আবার কেউ যায় নাকি? বালতি না পেলে কাল সকালে কি কাণ্ডটা হবে বুঝতে পারছিস তো? যা হয় হবে, এখন চুপ করে শুয়ে থাক দেখি, আমার ঘুম পাচ্ছে। এই বলে বাচ্চু পাশ ফিরে শুলো। বিচ্ছু আর কি করে চুপ করে শুয়ে রইল একপাশে। শুয়ে রইল, কিন্তু ঘুম এলো না। একটাই দুশ্চিন্তা বারবার ওর মাথায় ঘুরপাক খেতে লাগলো। সেই শুয়ে শুয়ে শুধু বালতির কথাটাই ভাবতে লাগলো। তারপর এক সময় যখন পাশে শুয়ে থাকা বাচ্চুর নাম ডাকার শব্দ শুনতে পেল, তখন বুঝলো বাচ্চু বেশ গভীর ঘুমেই মগ্ন হয়ে গেছে। কিন্তু ততক্ষণে মনস্থির সে করে ফেলেছে। সে আর বাচ্চুকে কোনোরকম বিরক্তি না করে চুপচাপ উঠে বসলো। তারপর আস্তে আস্তে দরজার কাছে গিয়ে খিলটা খুলে নেমে এলো রাস্তায়। রাস্তায় নেমে চারদিক একবার তাকিয়ে নিয়ে দেখলো বাচ্চু। চারদিক নিস্তব্ধ, শুধু লাইট পোস্টের আলোগুলো সেই ঘন অন্ধকারে জবনিকায় ভূতের মতো দাঁড়িয়ে আছে। বিচ্ছু পায়ে পায়ে বাবলুদের বাড়ির দিকে এগিয়ে চলল। বাবলুর বাড়ি কাছে আসতেই দেখতে পেল বাবলুর রকে বসে বেশ মেজাজে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে পঞ্চু। পঞ্চু শুয়ে শুয়ে এক চোখ পিটপিট করে একবার দেখে নিল বিচ্ছুকে। তারপর বিচ্ছু ডাকবার আগে আনন্দে লাফিয়ে ল্যাজ নাড়াতে নাড়াতে ছুটে এলো বিচ্ছুর কাছে। সেই সময় বিচ্ছুর সঙ্গটা ওর কাছে সত্যি অপ্রকাশিত ছিল। পঞ্চু একবার বিচ্ছুর পায়ের কাছে গড়াগড়ি খেয়ে কুই কুই করতে লাগলো। বিচ্ছু পঞ্চুর গায়ে হাত বুলিয়ে বলল, চল পঞ্চু, তোতে আমাতেই যাই, সেই ভাঙা বাড়িটার গিয়ে বালতি নিয়ে আসি। পঞ্চু কী বুঝলো কে জানে, এই রাত দুপুরে একটা অভিযানের গন্ধ পেয়েই বুঝি সারা গা ঝাড়া দিয়ে খাড়া হয়ে দাঁড়ালো। বিচ্ছু পঞ্চুকে নিয়ে এগিয়ে চলল মিত্তিরদের বাগানের দিকে। রাতের অন্ধকারে বাগানে এক কোণে ভাড়া বাড়িটা যেন প্রেতপুরীর মতো থমথম করছিল। একে রাত্রির অন্ধকার, তার উপর ছায়া ছায়া কালো কালো গাছপালাগুলো দেখলে বুকের ভেতরটা যেন ছ্যাঁত করে ওঠে। নেহাত পঞ্চু রয়েছে তাই, না হলে এই অন্ধকারে একা আসতে বিচ্ছুর সত্যি খুব ভয় হচ্ছিল। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। বিচ্ছু আর পঞ্চু নিঃশব্দে বাগান পার হয়ে সেই ভাঙা বাড়িটাতে গিয়ে জুটল। ঘরের ভেতরটা তখন ঘন অন্ধকারে ঢাকা ছিল যে বলে বালতিটা ঠিক কোনখানে আছে দেখতে পেল না বিচ্ছু। আর পঞ্চু ঠিক বুঝতে পারল না বিচ্ছুর এখানে কিসের জন্য আসা। কিছুক্ষণ ধরে সেদিক ওদিক খোঁজাখুঁজি করতে লাগলো বালতিটাকে। এমন সময় সিঁড়ির ওপর হঠাৎ একটা জোরালো টর্চের আলো ওদের মুখে এসে পড়ল। আর কে যেন অমনি গম্ভীর গলায় বলে উঠল, তুই কে ওখানে? সঙ্গে সঙ্গে পঞ্চু ক্রুদ্ধ গলায় চিৎকার করে উঠল। তারপরেই আলো লক্ষ্য করে তিলের মতো ছুটে গেল সে। কিছুক্ষণ ভয় কাঠ হয়ে রইল বিচ্ছু। সে বুঝতে পারল না রাত দুপুরে এই লোকটাকে। পঞ্চু ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে ভয় কেঁদে উঠল। বিচ্ছুর কান্নার শব্দ শুনে কোন বিপদ হয়েছে মনে করে এই লোকটাকে ছেড়ে পঞ্চু আবার ছুটে এলো ওর কাছে। আর ঠিক তখনই মনে হলো কে বা কারা যেন ছাদের উপর দিয়ে ছুটতে ছুটতে বাগানের দিকে লাফিয়ে পড়ল। পঞ্চুকে পেয়ে বিচ্ছুর মনে আবার সাহস ফিরে এলো। তাই তখন কোনো রকমের বালতিটাকে খুঁজে নিয়ে পঞ্চুর সঙ্গে বাড়ির দিকে দৌড় দিল বিচ্ছু। পরদিন সকালবেলা বাচ্চুকে সব কথা খুলে বলল বিচ্ছু। কাল রাতে যে কীভাবে পঞ্চুর সঙ্গে কীভাবে গিয়েছিল, কী দেখেছিল সব বলল। সব শুনে বাচ্চু চোখ দুটো বড় বড় করে বলল, বলিস কী রে, ভয় করলো না তোর? বিচ্ছু বলল, না ভয় কী আবার, পঞ্চু ছিল না আমার সঙ্গে। সত্যি সত্যি বিচ্ছু, আমি হলে তো ভয় হার্ট ফেল করতাম রে। এই অন্ধকার রাত দুপুরে একা একা, বাপরে।
বিচ্ছু বলল, তবে ভয় করেনি যে তা নয়, আলোটা যখন মুখের ওপর এসে পড়েছিল তখন সত্যি খুব ভয় হয়েছিল। কি মনে হয়েছিল? আমি তো প্রথমে ভূত ভেবেছিলাম। বাচ্চু বলল, না না, ভূত নয়, ভূত হলে টর্চ ব্যবহার করতো না, এই নিশ্চয়ই চোর ডাকাতের ব্যাপার। তাই বললেই মনে হয়। এখন তাহলে কি করা যায়? ব্যাপারটা বাবলুদাকে জানানো উচিত। আমি একবার বাবলুদের কাছ থেকে ঘুরে আসি, তারপর বাবলুদা যা ডিসিশন নেবে তাই হবে। ঠিক আছে, তুই তাহলে এক্ষুনি যা, আমি সামলাই বালতিটার ব্যাপার, বলে বাচ্চু চলে গেল। দুপুরবেলা মিত্তিরদের বাগানে সেই ভাঙা বাড়িতে গিয়ে জমায়েত হলো সকলে। বাবলু, বিল্লু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু এবং পঞ্চু, কেউ বাদ গেল না। কিছুক্ষণ ধীরে ধীরে বিচ্ছু কালকের ঘটনা সব বিস্তারে খুঁড়ে বলল। শুনে তো অবাক সকলে। বাবলু বলল, আমি বিচ্ছুর এই দুর্দান্ত সাহসের প্রশংসা করি। বিলু বলল, কিন্তু এইরকমই যদি হয়ে থাকে তাহলে এরপরেও কি সেখানে আমাদের ঘাঁটি গাড়া উচিত? ভম্বল বলল, আলবাদ হবে, এমন নিরিবিলি জায়গার কোথায় পাবো শুনি? তাছাড়া এই বাগানে যাতায়াত তো আমাদের একদিনের নয়, অনেক দিনকার। বিলু বলল, সে কথাও ঠিক, কিন্তু কাল রাতে যা হয়ে গেল তারপরেও কি যাওয়া যায় ওখানে? বাবলু বলল, দেখ, ভীতু ছেলের মতন কথা বলিস না। পাণ্ডব গোয়েন্দারা ভীতু নয়, এটাই প্রমাণ করতে হবে। আমাদের ঘাঁটি এখানেই থাকবে এবং সময় পেলেই আমরা এখানে এসে জড়ো হব। যাক, যেই জন্য আমরা আমাদের এই পাণ্ডব গোয়েন্দা, তার উদ্বোধন করতেই হবে। আজ থেকে শুরু হবে আমাদের কাজ। আজ রাত 12টার পর সময় যখনই ঘুমিয়ে পড়বে তখন আমাদের বাড়ির লাইট পোস্টের নিচে এসে দাঁড়াবি তোরা। সেখান থেকে দল বেঁধে আমরা সেখানে যাব। তবে পঞ্চুকে এবারে আমাদের সঙ্গে নেব না, কারণ যদি ভৌতিক ব্যাপার হয় তাহলে কুকুরে ভূত চেনে, ওই ব্যাটাই চেঁচিয়ে সব মাটি করে দেবে। বিলু বলল, কিন্তু আমার মনে হয় পঞ্চুকে আমাদের সঙ্গে রাখাই ভালো। বাবলু বলল, কক্ষনো না। সেই না শুনে পঞ্চু অমনি মুখ উঁচিয়ে প্রতিবাদ করে ভৌ ভৌ করে উঠল। বাবলু বলল, না পঞ্চু, আমাদের আজকের এই অভিযানে তোমাকে আমি সঙ্গে নিতে পারবো না। বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু সবাই তখন বাবলুকেই সমর্থন করলো। একেবারে পুরোপুরিভাবে ঠিক হয়ে গেল যে পঞ্চু ওদের সঙ্গে আর যাচ্ছে না। রাত তখন 12টা। বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু ঠিক সময় বাবলুদের বাড়ির সামনে লাইট পোস্টের নিচে এসে দাঁড়ালো। এসে দেখলো ওরা আসবার আগে বাবলু এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। তারপর যেই ওরা জড়ো হলো অমনি সবাই মিলে চলল মিত্তিরদের বাগানের দিকে। যথাসময় বাগানের সেই ভাঙা বাড়ির মধ্যে দিয়ে ঢুকলো সকলে। আজ আর এখানে আসতে অন্ধকারে কোনো অসুবিধে হলো না, কেননা বাবলুর কাছে টর্চ ছিল। না হলে যা অন্ধকার তাতে পাশের লোককেই দেখা যায় না। বাবলু বলল, আজ রাতে এই বাড়ির সমস্ত জায়গা আমরা ঘুরে দেখব। ভাগ্য ভালো থাকলে কালকের রহস্য আজকেই উদ্ঘাটন হবে। বিলু বলল, দেখাই যাক না, চোর ডাকাত কি ভূত। যদি ভূত হয় তাহলে আমরা এতজন আছি, তখন ভূত নিশ্চয়ই আমাদের কাছে আসবে না। মম্বল বলল, সঙ্গে একটা আঁশবটি রাখলে ভালো হতো। বাবলু বলল, আঁশবটি কী হবে? আঁশবটি থেকে ভূত পালাবে? বোকা কোথাকার, এত ভয় কেন তোর? এটা বিজ্ঞানের যুগ, এই যুগে ভূত বলে কিছু আছে নাকি? আর ভূত যদি থাকেও তাহলে ভূতের সঙ্গে খালি হাতেই রইলবো আমরা, পাণ্ডব গোয়েন্দা আমরা, জানিস না? ভম্বল বলল, আমি অবশ্য আসবার সময় একটা গুলতি আর কিছু পোড়ামাটির গুলিও নিয়ে এসেছি, দরকার যদি কাজে লাগে। বাবলু উৎসাহিত হয়ে বলল, খুব ভালো করেছিস, অনেক কাজে লাগবে ওটা, দে গুলতিটা আমার হাতে দে। ভম্বল গুলতিটা বাবলুর হাতে দিল। এমন সময় হঠাৎ হিস করে একটা, সবাই চুপ করে বলল। বাবলু, কী হলো? হলো কি? সবাই কান খাড়া করে শুনতে লাগলো। সেটা কেমন যেন রোমাঞ্চকর মনে হলো। বিচ্ছু এসে বাচ্চুর গায়ের কাছে ঘন হয়ে দাঁড়ালো। সবাই শুনলো ছাদের ওপরে কেমন একটা খসখস আওয়াজ হচ্ছে। কি ভয়ঙ্কর! এই ঘন অন্ধকারে নিকষ আলো এই ভাঙা বাড়িটায় তখন সত্যি প্রেতপুরী বলে মনে হলো। মুঠো মুঠো জোনাকি চারদিকে ইতস্তত বিক্ষিপ্তভাবে উড়ে বেড়াচ্ছে। সেই মিটি জোনাকির আলোয় মনে হলো এই পরিবেশটাই এক সাংঘাতিক রকমের বিভীষিকাময়। বাইরে চাপা গাছে একটা পেঁচা ডাকলো শ্যাস করে। ওরা টর্চের আলো নিভিয়ে দিয়েছে তখন। প্রত্যেকেই স্থানুর মতন দাঁড়িয়ে রয়েছে। দেওয়াল ঘেঁষে নীরবে দেওয়াল ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল ওরা। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এক সময় খুব সাবধানে অত্যন্ত চাপা গলায় বাবলু বলল, সবাই আমার পিছু পিছু আয়। তারপর গুলতিটা এবং পোড়ামাটির গুলিগুলো বিলুর হাতে দিয়ে বাবলু বলল, এগুলো তোর কাছে রাখ বিলু, তোর হাতের অব্যর্থ টিপ। যদি দেখিস আমাদের মুখের ওপর কোনো আলো এসে পড়েছে তাহলে সঙ্গে সঙ্গে সেই আলো লক্ষ্য করে গুলতি টিপ করবি। বিচ্ছু আচ্ছা বলে গুলতি নিয়ে নিল। তারপর সবাই মিলে এগিয়ে চলল বাবলুর পিছু পিছু। ওরা এ ঘর থেকে সে ঘর দোতলায় উঠল। দোতলা বারান্দা পার হয়ে একটা ঘরের কাছে যেতেই দেখলো ঘরের ভেতর একটা মৃদু আলো রেখা সুস্পষ্টভাবে বাইরে এসছে। ওরা একবারে থমকে দাঁড়িয়ে পড়ল। তখন খুব রোমাঞ্চকর ব্যাপার। তারপর খুব সন্তর্পণে ঘরের ভেতরে উঁকি দিয়ে দেখলো একজন ভদ্রলোক হাত পা বাঁধা অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছেন, কিন্তু তার মুখটা দেখতে পেল না ওরা। আর দুটো কঙ্কাল দুপাশে দাঁড়িয়ে আছে ধারালো ছুরির ছোরা হাতে নিয়ে। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! একজন ছোরা উঠিয়ে বলেছে,
এখনো কিন্তু সময় আছে। যদি ভালো চান তো শিগগির এই কাগজটা লিখে দিন, আমরা গেলেই আপনি স্ত্রীর হাতে 20,000 টাকা তুলে দেবেন। যদি না লেখেন তাহলে আজ রাত্রি আপনাকে খুন করে আমরা এই বাগানের চাপা গাছে গোড়ায় পুঁতে ফেলবো। আপনার মতো আরো অনেককে সরিয়েছি আমরা, অতএব যা বলছি চটপট করে ফেলুন। ভদ্রলোক কঠিন গলায় বললেন, টাকা আমার মেয়ের বিয়ের জন্য সবে কাল তুলেছি, আমার এখনো 5,000 টাকা দরকার। আমি কি করে তোমাদের হাতে তুলে দিই বলো টাকাগুলো? আপনাকে দিতেই হবে। অসম্ভব, ও আমি দিতে পারবো না। চিঠি তাহলে লিখবেন না আপনি? না, আমার মেয়ের বিয়ের আমার বাড়ির লোকেরাই দিয়ে দেবে, তোমরা আমাকে যা ইচ্ছে তাই করতে পারো। এই না দেখেই তো পাণ্ডব গোয়েন্দার চক্ষু স্থির হয়ে গেল। এই আবার কি আশ্চর্য ব্যাপার! কঙ্কাল যে মানুষের মতো কথা বলে তা ওদের ধারণাতে ছিলই না। কঙ্কাল মানেই তো ভূত। আর তাই যদি হয়, মানে ভূতই যদি হয়, তবে ভূতের কেন খামোকা টাকা চাইতে যাবে? এই শুধু আশ্চর্য নয়, দারুণ এক রহস্যময় ব্যাপার। বিলু বলল, কি করবি রে বাবলু, কেটে পর শিগগির, হাওয়া খারাপ। ভোম্বল বলল, আমরা কি সত্যি ভূতের পাল্লায় পড়লুম? বিলু বলল, তাই মনে হচ্ছে রে। এদের কথা শুনে বাবলু একটু রেগে উঠে বলল, আচ্ছা ইডিয়েট, তো চুপ কর না। যেই না বলা সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ঘুরে তাকালো। তারপর চট করে বাতিটা নিভিয়েই টর্চের এক ঝাঁক তীব্র আলো ওদের মুখের ওপর নিক্ষেপ করে বলল, কে কে ওখানে? তারপরে গিয়ে বাবলুদের তখন দারুণ সাহস বেড়ে গেছে, আর জেদও চেপে গেছে খুব। ওরা তাই সমস্যাটা বলে উঠল, আমরা পাণ্ডব গোয়েন্দা। বিলু রেডি হয়েছিল, সঙ্গে সঙ্গে একটু আড়াল করে টর্চের মুখে লক্ষ্য করে গুলতি টিপ করলো। একেবারে অব্যর্থ টিপ। লাগলো গিয়ে টর্চের আলোর মুখেই। লাগা মাত্রই ফট করে ভেঙে গেল কাঁচটা, আর সেই আলোটাও নিভে গেল। ওদের আলো যেই না নিমলো অমনি জ্বলে উঠলো বাবলুর টর্চ। একটা কঙ্কাল ভয় চেঁচে উঠল, ভূত! এই নিশ্চয়ই ভূতের ব্যাপার। হাতের কাছে একটা আধলাইট পড়েছিল। ভোম্বল করলো কি, চট করে সেই ইটটা কুড়িয়ে নিয়ে ছুঁড়ে মারলো কঙ্কালের মুখে। ওটাই যথেষ্ট। ইটটা যা খাওয়ার মাত্রই মাথা ঘুরে পড়ে গেল বাচাধন। সেই না দেখে অপর কঙ্কালটা বিস্ময়ে উপর চেঁচে উঠল, মাই গড! বলে এক লাফে পাশের ভাঙার জানলা দিয়ে হাওয়া। তারপর দূর করে ওপর সিঁড়ি বেয়ে নেমে দৌড়। বাবলু, বিল্লু, ভোম্বল, বাচ্চু বিচ্চু কঙ্কালটার দৌড়ে বহর দেখে অবাক হয়ে গেল। এমন সময় ছাদের ওপর থেকে পঞ্চুর গলা শোনা গেল। বাবলু অবাক হয়ে বলল, পঞ্চুর গলা না? পঞ্চু কোথা থেকে এলো? ওকে তো নিই আমরা। বিচ্চু বলল, ও নিশ্চয়ই লুকিয়ে আমাদের পিছু পিছু পালিয়ে এসছে। কি বদমাইশ! যাক, ভালোই হয়েছে। বাবলু জোরে চেঁচিয়ে উঠল, আয় আয় পঞ্চু আয়, আমরা এখানে আছি। কিন্তু কোথায় পঞ্চু? ওরা বারান্দার কাছে এগিয়ে এসে দেখলো পঞ্চু তখন পলায়মান সেই কঙ্কালটাকে ধরবার জন্য তীরের মতো ছুটেছে। বাবলু বলল, যাক, পঞ্চু যখন গেছে তখন আমাদের ওদিকে মাথা ঘামানোর দরকার নেই, ওকে একাই নিপটে দেবে ও। এখন ঘরের ভেতর ঢুকে দেখা যাক ব্যাপারখানা কি। ওরা সকলেই ঘরে ঢুকে রইল। তারপর টর্চ জ্বেলে সেই অচৈতন্য লোকটার কাছে গিয়ে গেল। বিলু আর ভোম্বল হাত পা বাঁধা ভদ্রলোকের বাঁধন খোলার কাজে লেগে গেল। ভদ্রলোক মুক্তি পেতে তাড়াতাড়ি পকেট থেকে দেশলাই বার করে জেলে ফেললেন বাতিটাকে। বাতির আলোয় ঘরটা আলোকিত হয়ে উঠতেই ওরা দেখলো এতক্ষণ দূর থেকে যাকে ওরা কঙ্কাল বলে ভুল করেছিল আসলে সে কঙ্কালই নয়, কঙ্কালের পোশাক পরা মানুষ মাত্র। তারা কালো পোশাকের ওপর সাদা সাদা ডোরা এমনভাবে আঁকা যে তাদের আচমকা দেখলে সত্যি কঙ্কাল বলে মনে হয়। মানুষটা তখন অজ্ঞানী হয়েছিল। ওরা সেই অবস্থাতেই বেশ শক্ত করে বেঁধে ফেললো তাকে। এদিকে সেই ভদ্রলোক তো আনন্দের মুক্তে গদগদ করে বাবলুকে জড়িয়ে ধরে বললেন, কে বাবা তোমরা? বিপদে আমাকে প্রাণ বাঁচালে। ঠিক সময়তে তোমরা না এসে পড়লে ও আমাকে নির্ঘাত মেরে ফেলতো। বাবলু বলল, আমরা তার পরিচয় পরে পাবেন। এখন আপনি এক কাজ করুন, শিগগিরই গিয়ে পুলিশকে ডেকে আনুন, একদম দেরি করবেন না, যান। ভদ্রলোক বলবে, তোমরা? আমরা ততক্ষণ এই লোকটাকে পাহারা দিই। ভদ্রলোক বললেন, ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে পুলিশকে বলছি, তোমরা একটু অপেক্ষা করো। এই বলে ভদ্রলোক চলে গেলেন। দূর থেকে পঞ্চুর ডাক তখনও কানে আসছে। এই বাড়ির পিছন দিকেই একটা পুকুর আছে, সেই পুকুর পাড় থেকে পঞ্চুর গলার স্বর ভেসে আসছে। বাবলু বলল, আমার মনে হয় কঙ্কালের পোশাক পরা সেই লোকটা পালাতে না পেরে জলে ঝাঁপ দিয়েছে, আর পঞ্চুও ছাড়াবার পাত্র নয়। বোধ হতে সেটাই উঠতে দিচ্ছে না বেটাকে পারে। খানিক পরেই বাগানের বাইরে একটা গাড়ির থামার শব্দ পাওয়া গেল। বাবলু বলল, নিশ্চয়ই পুলিশের গাড়ি। ভোম্বল বারান্দার কাছে গিয়ে টর্চার আরও ফেলে দেখলো সত্যি পুলিশ চলে এসছে। গাড়ি থেকে নামলেন কয়েকজন পুলিশ, বাগানে ঢুকে গেলেন। ভোম্বল ওপর থেকে হেঁকে বলল, আমরা সবাই এখানে আছি, আপনারা সোজা উপরে উঠে চলে আসুন। পুলিশের লোকেরা দ্রুত উপরে উঠে গেল। ওদের সঙ্গে ছিলেন সেই ভদ্রলোক এবং থানার ওসি। ভদ্রলোক বললেন, এই সেই ছেলেরা যারা আমার জীবন রক্ষা করেছে। ওসি বাবলুর কাঁধে হাত রেখে বললেন, তোমাদের পরিচয়? আমরা পাণ্ডব গোয়েন্দা। আজকের দিনে তোমাদের মতো ছেলে মেয়ে দেখাই যায় না। তা পাণ্ডব গোয়েন্দাদের মানে তো কিছুই বুঝলাম না ভাই। এত রাত্রে তোমরা এখানে কি করতে এসেছিলে? বাবলু তখন একে একে সব কথা খুলে বলল। সব শুনে ওসি অত্যন্ত খুশি হয়ে বললেন, এই যে ভদ্রলোকের জীবন রক্ষা করলে, তোমরাই জানো ইনি কে? ইনি একজন অধ্যাপক। তোমরা হয়তো নামও শুনে থাকবে। বাবলু বলল, কী নাম?
এনার নাম ভবেশ রায়। বাবলু বলল, হ্যাঁ হ্যাঁ শুনেছি তো, এনার অনেক গল্প আমি পড়েছি। আর সত্যি আমি এনার অনেক গল্পই পড়েছি কিন্তু। এমন সময় ওসির চোখ পড়ল সেই কঙ্কালে পোশাক পরা লোকটির দিকে। লোকটি দেখে আচমকে উঠলেন তিনি। আরে, এ ব্যাটা তো অনেক দিন আগের দাগি আসামি। আমি অনেক দিন ধরে খুঁজছিলাম ব্যাটাকে। বেশ কয়েকটা মার্ডার কেস ঝোলানো আছে এই ব্যাটার নামে। বাবলু বলল, আরে একজন আছে স্যার। কোথায়? সে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়েছে। আমাদের কুকুর পাহারা দিচ্ছে তাকে। ওই শুনুন আমাদের কুকুরের ডাক। পঞ্চু তখনও সমানে চেঁচিয়ে চলেছে। ওসি আর তার কয়েকজন কনস্টেবল বললেন, এই তোরা এখানে ব্যাটাকে অ্যারেস্ট করে ভ্যানে ওঠা, আমি ততক্ষণ অন্যটার ব্যবস্থা করি। এই বলে আরও 2-4জন কনস্টেবলকে নিয়ে পুকুরের দিকে চলে গেলেন ওসি। পাণ্ডব গোয়েন্দারাও পুলিশের সঙ্গে চলল। জোড়া জোড়া টর্চের আলোয় আলোকিত পথে দলবদ্ধ হয়ে চলতে চলতে কোনো অসুবিধাই হলো না। পুকুরের পাড়ে গিয়ে সবাই যা দেখলো তা এক মহা কেলেঙ্কারি ব্যাপার। পলাতক লোকটিকে প্রাণ বাঁচানোর জন্য সত্যি জলে ঝাঁপ দিয়েছে, আর পঞ্চু তাকে এমন ফ্যাসাদে ফেলেছে যে বাঁচাধন কোনো রকমের ডাঙায় উঠতে পারছে না। যেদিকে দিয়ে উঠতে যায় সেদিকে আক্রমণ করে পঞ্চু। ভাই লোকটি তখন পঞ্চুর আঁচড় কামড় খেয়ে বাঁচবার জন্য জলের ওপর রসগোল্লার মতো ভাসছে। বাবলু গিয়ে পঞ্চুকে ধরতে জল থেকে সুরসুর করে উঠে এলো লোকটি। পুলিশের লোকেরা হাতকড়া দিয়ে একেবারে তৈরি হয়ে দাঁড়িয়েছিল। উঠে আসতে অ্যারেস্ট করলো লোকটাকে। পাণ্ডব গোয়েন্দাদের এই নৈশ অভিযান সত্যিই সফল হলো। দুজন নামকরা বদমাইশকে যে ওরা ধরে দিতে সক্ষম হলো, এটা বড় কম কর্তৃত্বের ব্যাপার নয়। তাছাড়া একজনের জীবনও তো রক্ষা হলো। ওসি সেই রাতে পুলিশের জিপে করে পাণ্ডব গোয়েন্দাদের প্রত্যেকেই তাদের বাড়ি পৌঁছে দিলেন এবং সকলের বাবা মাকে ধন্যবাদ জানালেন। আর সেই ভদ্রলোক অর্থাৎ ভবেশবাবু তার মেয়ের বিয়েতে পাণ্ডব গোয়েন্দাদের নেমন্তন্ন তো করলেনই, উপরন্ত করলেন কি, আর পরদিন রাত্রিবেলা পাণ্ডব গোয়েন্দাদের প্রত্যেকের বাবা মাকে পর্যন্ত বাড়ি নিয়ে গিয়ে দারুণভাবে খাওয়ালেন। সেই নিমন্ত্রণ অবশ্য পঞ্চও বাদ যায়নি। সেই থেকে পাণ্ডব গোয়েন্দাদের নাম সকলের মুখে ছড়িয়ে পড়ল। শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা পাণ্ডব গোয়েন্দার প্রথম খণ্ডের প্রথম অভিযান। গল্পটি যদি পছন্দ হয় তো অবশ্যই ভিডিওকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সহযোগিতা করলে এই সৃষ্টিকে আমি আরও এগিয়ে নিয়ে যাব। আর হ্যাঁ, এমটা মনে আছে তো, যদি 50 সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে অবশ্যই আমি নিজের লেখা গল্প এই চ্যানেলে পড়ে শোনাবো। তো আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে আর একটা নতুন অভিযানের সঙ্গে পাণ্ডব গোয়েন্দার।